দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা বড় ঘটনা ঘটেছে আজকে। বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে এবং সেই অভিযোগে শুনানিও হয়েছে। এবার বোধহয় ফজলুর রহমানের উপরে সত্যি সত্যিই বিপদ নেমে আসলো। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে কেন্দ্র করে নানা রকমের ব্যাপার স্যাপার আমরা দেখছি, নানা পক্ষের নানা রকমের ব্যাপার স্যাপার দেখছি। এবার আদালতের খড়গ নেমে আসতে চলেছে তার উপরে। এই আইনজীবী সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের টক শোতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গঠন প্রক্রিয়া এবং এর কার্যকারিতা, এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং সেই প্রশ্ন তোলার পরিপ্রেক্ষিতেই আদালতের প্রসিকিউশন, মানে আদালত নিজে থেকে না, প্রসিকিউশন অভিযোগ করেছেন আদালতে এবং আদালত সেই অভিযোগ আমলে নিয়েছেন। এরপরে কি হবে, কি ঘটতে যাবে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে দ্বিতীয় কোনো শাস্তি ঘোষণা হবে, যে শাস্তিটা এই আইনজীবী ফজলুর রহমান, বিএনপি নেতা, বীর মুক্তিযোদ্ধা তার উপরে নামবে? একটু চলুন দেখি অবস্থাটা কোন দিকে যাচ্ছে। বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের কথা, তার বিরুদ্ধে আদালতে অভিযোগ এনেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এই অভিযোগটা হচ্ছে যে ফজলুর রহমান এই আদালতকে মানেন না। কি বলছে গণমাধ্যম? গণমাধ্যমের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। ফজলুর রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ। সেখানে বলা হচ্ছে যে এক সদস্যের ট্রাইব্যুনাল, অর্থাৎ আজকে চেয়ারম্যান এবং সদস্য এক দুইজনই উপস্থিত ছিলেন না, সদস্য দুই যিনি বিচারক তিনি উপস্থিত ছিলেন এবং তার সামনেই এই অভিযোগটা আনা হয় এবং অভিযোগের শুনানি শুরু করা হয়। তারপরে বিচারক এক পর্যায়ে বলেন ব্যাপারটা খুবই সেন্সিটিভ ব্যাপার, আমি মনে করি যে এই শুনানির সময় অন্তত চেয়ারম্যানের থাকা উচিত, অর্থাৎ ট্রাইব্যুনালের চেয়ারম্যানের উপস্থিত থাকা উচিত। এই শুনানি সম্ভবত আগামী রবিবারে পুনরায় হবে। শুনানিতে কি হবে সেটা একটা বড় প্রশ্ন, কিন্তু তার আগে অভিযোগটা কি ফজলুর রহমানের বিরুদ্ধে? অভিযোগটা বলা হয়েছে যে প্রসিকিউটররা বলেন চ্যানেল 24-এর টকশো মুক্তবাগ রাজনীতির তর্ক বিতর্ক থেকে ভিডিও ক্লিপ প্রচার করা হয়, সেখানে দেয়া হয়। সেখানে ফজলুর রহমান বলেন, আমি এই আদালত মানি না, আমি এই আদালতের রায় মানি না। আসন্ন সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ 4 থেকে নির্বাচন করবেন বলে বিএনপি ঘোষণা দিয়েছে, তাকে নিয়ে আবারও বিতর্ক তৈরি হলো। গত 17 নভেম্বর ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে যে ফাঁসি দিয়েছে এবং সেই ফাঁসি দেয়া আদালত এবং ট্রাইব্যুনালের প্রসিকিউটর সম্পর্কে বেশ তির্যক মন্তব্য করেছেন। বলেছেন, প্রসিকিউশন টিম সম্পর্কে বলেছেন যে এই প্রসিকিউশন টিম পুরোটাই হচ্ছে জামাত শিবিরের, প্রসিকিউটররা সব শিবির করে, জামাত করে, এই কথা বলেছেন। তাতেই প্রসিকিউশন বেজায় খেপেছেন এবং বেজায় খেপার পরবর্তীতেই আদালতের কাছে তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন। তার মানে অভিযোগটা প্রসিকিউশন টিম থেকে, প্রসিকিউশনকেই খেপিয়ে তুলেছেন ফজলুর রহমান। তিনি এই কথাগুলো বোধহয় না বললেও পারতেন যে তারা জামাত করে, শিবির করে। যদি তারা করেও থাকে তাহলে তাদেরকে যদি এই কথা বলা হয় তাহলে তাদের বেশ রাগান্বিত হওয়ারই কথা। রাগান্বিত হওয়ার এই প্রেক্ষাপটে ব্যাপারটা আবার তাদের ভুল হলো কিনা, বেশি রেগে গিয়ে ব্যাপারটা আবার প্রমাণিত হয়ে যায় কিনা যে তারা সত্যি সত্যি পলিটিক্যাল দলের সঙ্গে ইনভলভ, তাহলে তাদের গ্রহণযোগ্যতা, নিরপেক্ষতা নিয়ে অন্য দিক থেকেও প্রশ্ন উঠবে কিনা। আর প্রশ্ন যেদিক থেকে উঠবে সেই সমস্ত পক্ষকেই আদালত অবমাননার অভিযোগে বিচার করা হবে কিনা, এই ব্যাপারগুলো একটা বড় ভাবনার ব্যাপার। ফজলুর রহমান কি বলেছেন আগে একটু জেনে নিই, তারপরে অন্য অভিযোগকারীদের প্রসঙ্গে আসব। প্রসিকিউটর গাজী মনোয়ার তামিম ট্রাইব্যুনালকে বলেছেন তিনি ট্রাইব্যুনালের আইন না বুঝেই এমন মন্তব্য করেছেন। ট্রাইব্যুনালকে জানানো হয়েছে তিনি বিএনপির রাজনৈতিক উপদেষ্টা, দলীয় মনোনয়ন প্রত্যাশী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী। প্রসিকিউটর তামিম আদালতকে বলেন ফজলুর রহমান ট্রাইব্যুনাল মানেন না, কারণ এটি 71 সালের রাজাকারদের বিচারের জন্য তৈরি করা হয়েছিল। বিচারক মোহাম্মদ মুহিতুল হক আনাম চৌধুরী জবাব দেন, ট্রাইব্যুনাল আইন 1973 সালে গঠিত হয়েছিল। এই আইন সেই বছরের আগে এবং পরে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার করতে পারে। আদালত আরও উল্লেখ করেন, প্রসিকিউশনও ট্রাইব্যুনালের একটি সমন্বিত অংশ। ভিডিও ফুটেজ পর্যালোচনার পর ট্রাইব্যুনাল অভিযোগগুলোকে গুরুতর বলে অভিহিত করেন। আগামী রোববার বিষয়টি নিয়ে শুনানি হবে। এই যে বিচারক বললেন যে 1973 সালে গঠিত এই ট্রাইব্যুনাল, তার আগে অর্থাৎ সেই সময়ের আগে এবং পরে ঘটিত যে কোনো অপরাধের
যে মামলা, সেই মামলার শুনানি করতে পারে। সেখানেই ফজলুর রহমানের দ্বিমত। ফজলুর রহমানের ভাষ্য হচ্ছে 1973 সালে যে আদালতটা তৈরি করা হয়েছে সেই আদালতটা মূলত তৈরি করা হয়েছে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধ যারা করেছে তাদের শাস্তির জন্য। মহান মুক্তিযুদ্ধের মানবতা বিরোধী অপরাধ যারা করেছে তাদের শাস্তির জন্য গঠিত আদালতে শেখ হাসিনার সরকার পতন এবং তার সরকারের আমলে কি হয়েছে সেই মামলা সেখানে নিষ্পত্তি হতে পারে না। এটাই মূলত ফজলুর রহমানের ভাষ্য। ফজলুর রহমান বলেছেন যে শুধুমাত্র এই কারণে এখন হয়তো পরিস্থিতি প্রতিকূলে, এই কারণে কেউ বিতর্ক তুলছেন না, কিন্তু যখন প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যাবে তখন এটা নিয়ে অভিযোগ আসবে এবং এই অভিযোগ আসলে এই পুরো আদালতের গ্রহণযোগ্যতা এবং বিচার প্রক্রিয়াতে যা যা সিদ্ধান্ত হয়েছে সমস্ত সিদ্ধান্তই পাল্টে যেতে পারে, বাতিল হয়ে যেতে পারে। এরকম অভিযোগ তিনি সচরাচর বলে থাকেন এবং সেদিন চ্যানেল 24-এর টক শোতে এই আদালত এবং বিচার তিনি মানেন না এমন কথা বলেছেন এবং তাতেই প্রসিকিউশন টিম সম্পর্কেও যেহেতু মন্তব্য করেছেন, হয়তো প্রসিকিউশন টিম সম্পর্কে তিনি যদি এরকম মন্তব্য না করতেন তাহলে এরকম অভিযোগ তার বিরুদ্ধে নাও আনা হতে পারত, এরকম ভাবনাও হয়তো ভাবা যেতে পারে। যাই হোক, এই আদালতের গ্রহণযোগ্যতা নিয়ে ফজলুর রহমান প্রশ্ন তুললেন এবং প্রশ্ন তোলার পরিপ্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগ হলো এবং শুনানি হচ্ছে। যদি এটা প্রমাণিত হয় যে তিনি অপরাধী তাহলে তার 1 বছর বিনাশ্রম কারাদণ্ড হবে, অথবা 5,000 টাকা জরিমানা হবে, অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। তার মানে ফজলুর রহমান এখন দাঁড়িয়ে আছেন 1 বছরের কারাদণ্ড ভোগের একটা উত্তপ্ত পরিবেশের মুখে। যে কোনো সময় তার বিরুদ্ধে এরকম সাজা ঘোষণা হয়ে যেতেও পারে। এখানে প্রাসঙ্গিকভাবে প্রশ্ন আসে যে এই আদালতের গ্রহণযোগ্যতা নিয়ে ফজলুর রহমান দেশে থেকে অভিযোগ করছেন, সেটা ঠিক আছে। দেশে থেকে অভিযোগ করছেন বলে তিনি বাংলাদেশের নাগরিক বলেই তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগও আনা হয়েছে, এটাও ঠিক আছে। কিন্তু যারা বাইরে থেকে অভিযোগ করছেন, যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, জাতিসংঘ, বিভিন্ন জায়গা থেকে যে এই আদালতের কার্যক্রম ব্যাপারে প্রশ্ন তোলা হচ্ছে, গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, সেই ক্ষেত্রে কি তাদেরকেও আদালত অবমাননার কাজ তারা করেছেন সেই ব্যাপারে তাদের বিরুদ্ধেও কি আদালতে অভিযোগ দায়ের করা হবে যে এই আদালত থেকে একটা অন্তত রুল জারি করা হোক অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কিংবা হিউম্যান রাইটস ওয়াচের বিরুদ্ধে? তারা কেন বলবে এই আদালতের কার্যক্রম প্রশ্ন সাপেক্ষ, প্রশ্নবিদ্ধ? তারা তাদের রিপোর্টে কিন্তু এই কথাগুলো বলেছে। সেই প্রশ্নটা আসবে, সেরকম আইনে আছে কিনা যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে এই আদালতে অভিযুক্ত করার কিংবা হিউম্যান রাইটস ওয়াচকে এই আদালতে অভিযুক্ত করার কিংবা জাতিসংঘকে এই আদালতে অভিযুক্ত করার ব্যাপার আছে কিনা? সাংবাদিক ডেভিড বার্ডম্যান, ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্ডম্যান এই আদালতের নানা কর্মকাণ্ড, নানা বিষয়ে প্রশ্ন তুলেছেন, গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাহলে কি তাকেও আদালত অবমাননার জন্য আদালতে কাঠগড়ায় তোলা হবে কিনা, এই প্রশ্নগুলো সামনে এবার চলে আসবে। দর্শক, আপনার কি মনে হয় ফজলুর রহমান প্রথম অভিযোগে অভিযুক্ত হলেন আদালত অবমাননার, এরপরের সিরিয়ালে তাহলে কে? আদালত না, প্রসিকিউশন টিম কি একটু বেশি অসহিষ্ণু হয়ে যাচ্ছেন এবং সেই অসহিষ্ণু হওয়ার ফলে ব্যাপারগুলো কি একটু এলোমেলো হয়ে যাবে? কারণ এই ক্ষেত্রে প্রশ্ন উঠতে পারে যে মানুষ কি স্বাধীন মতামত প্রকাশ করবে না? অবশ্য আদালতের প্রসঙ্গে স্বাধীন মতামত প্রকাশ করা যায় কিনা সেটাও একটা বড় প্রশ্ন থেকেই যায়। কিন্তু প্রশ্ন ওখানে, ফজলুর রহমানকে যখন আদালত অবমাননার অভিযোগে অভিযুক্ত করা হলো তখন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ কিংবা জাতিসংঘ এর পরের স্টেপে সিরিয়ালে তাদের নাম আসবে কিনা? বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে অপ্রত্যাশিত অসাধারণ ঘটনা ঘটে গেছে। ফজলুর রহমান কল্পনাও করেননি যে তিনি এই বেকায়দায় পড়বেন। পুরো বিএনপি, তারেক রহমান বিরাট ধরা খাচ্ছেন। ফজলু পাগলাকে নিয়ে তারেক রহমান এখন চোখে মুখে অন্ধকার দেখছেন। তারেক রহমানের একটা পাকনামি মারাত্মক ভাবে ধরা খেয়েছে, কঠিন ধরা খাচ্ছেন তারেক রহমান। আজিফ ফজলু পাগলা এবং তারেক রহমান দুইজনে একই দড়িতে ফাঁস দিচ্ছেন, দুইজনে একই সাথে মরছেন, দুইজনের রাজনীতি একই সাথে জয় বাংলা হয়ে যাচ্ছে। একটা ভিডিও দেখলাম এআই দিয়ে বানানো, এগুলো ইমপ্রেশন তৈরি করে মানুষের মধ্যে। সেখানে তারেক রহমানকে বানানো হয়েছে জাতীয় ইমাম। বিএনপি তো তাকে জাতীয় ইমাম তারেক রহমান দামাত বারাকাতুহুম এইসব কথা বলে তারেক রহমানকে ট্রল যোগ্য বানিয়ে দিয়েছে বিএনপি। সেখানে বলছে আনা ইমামুকুম, আনা তারেক রহমান
ইমামুকুম, আনা তারেক রহমান লন্ডনে ইমামুকুম, আমি তারেক রহমান আপনাদের ইমাম, জাতীয় ইমাম। জাতীয় শব্দটা যোগ করলে ভালো হতো। আব্দুর রহমান সুদাইসের ড্রেস আপ দেওয়া হয়েছে তাকে। আবার আনোয়ার টিভি রিপোর্ট করছে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিবের দায়িত্ব পেলেন তারেক রহমান লন্ডনে। এইরকম তারেক রহমানকে ডুবাচ্ছে বিএনপি। এখন তারেক রহমান নিজেই ডুবছেন। কি তারেক রহমান একটা পাকনামি করেছিলেন, এটা বিএনপির অনেকেই চায়নি। বিশেষ করে বিএনপির যারা 24-এর চেতনায় বিশ্বাস করে, যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার, যারা আওয়ামী লীগকে দেখতে পারে না, তরুণ প্রজন্মের, তারা খুব ক্ষুব্ধ তারেক রহমানের এই সিদ্ধান্তে। যেমন ছাত্রদলের হামিম থেকে শুরু করে মায়েদ বা ছাত্রদলের তরুণরা, এরা সবাই এই ফজু পাগলাকে পাগলা বলে। এবং হামিমের সেই বক্তব্য আপনাদের নিঃসন্দেহে মনে আছে যে তিনি ছাত্রদলের নেতা স্পষ্ট বলেছিল টেলিভিশন টকশোতে, ওয়ান্স আওয়ামী লীগ অলওয়েজ আওয়ামী লীগ। মানে যে সরাসরি শেখ হাসিনার পক্ষে অবস্থান নেয়, শেখ মুজিবের পক্ষে দালালি করে, যে সরাসরি আওয়ামী লীগের পক্ষে দালালি করে, যার পাস সরাসরি ছাত্রলীগ আওয়ামী লীগ, যে 24-এর বিরুদ্ধে অবস্থান নেয়, বিপ্লবের বিরুদ্ধে বলে, বিএনপি শাস্তির মুখোমুখি হয়, তাকে আবার তারেক রহমান নমিনেশন দেয়। এটা ছিল তারেক রহমানের পাকনামি। এই পাকনামিটা এবার জায়গা মতো ধরা খেয়েছে। একদিকে তারেক রহমানকে ছাড়াই বাংলাদেশের ট্রেন ছেড়ে দিয়েছে, গণভোট অধ্যাদেশ গেজেট হয়ে গেছে, নির্বাচনের তফসিল হবে, তারেক রহমান আসার খবর নাই। আর একদিকে ফজলু পাগলার বিরুদ্ধে কি ঘটেছে দেখেন। বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। কেমন লাগে? তারেক রহমান যাকে নমিনেশন দেয়, তারেক রহমান যাকে বস মানে, এবং ফজলু পাগলাই তো বলেছেন তারেক রহমান নাকি ভয় পায় ফজলু পাগলাকে। আবার এই ফজলু পাগলা, এই পাগলের বাচ্চা পাগল, ইতরের বাচ্চা ইতর, গাধার বাচ্চা গাধা, জনগণ ধরে জুতা পিটা করেছে মনে নাই? এই গাধা, এই গর্ধব এই ঘোষণা দেয় যে এই ফজলু পাগলা 5 বছর বেঁচে থাকলে যারা পাগলা বলে তাদের খবর আছে, তুমি বাল ছেড়বা। তোমার মতো পাগল ছাগল ঢাকার রাস্তায় ওপেন ঘুরুক, মানুষ জুতা দিয়ে পিটাবে। এই ফজলু পাগলার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। কেমন লাগে? সাবেক ছাত্রলীগের সেক্রেটারি, সাবেক ছাত্রলীগের সভাপতি, আওয়ামী লীগ নেতা, এবং জীবনে যতবার নির্বাচন করেছে পরাজিত হয়েছে, 4000 ভোট পায়, জামানত বাজেয়াপ্ত হয়, এরকম একটা ইতর শ্রেণীর থার্ড ক্লাস একজন অশিক্ষিত টাইপের লোক, যার কথা বলতে গেলে মুখ থেকে স্যাপ সেটে, এরে নমিনেশন দেয় বিএনপি। আবার একই ট্রাইব্যুনালে এর বিরুদ্ধে মামলা, অভিযোগ দায়ের করা মানে কি? মামলা, আদালত অবমাননার অভিযোগ। তো বিষয়টা কেমন দাঁড়িয়েছে দেখেন বিএনপির জন্য। আমি খবরটা একটু বলি, তারপরে বুঝবেন যে তারেক রহমান এবং বিএনপি এই ফজলু পাগলাকে নিয়ে একসাথে যে গলায় ধরে দিতে যাচ্ছে, আপনি বুঝবেন। বিএনপি চেয়ারপারসন, উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী। কিসের আইনজীবী? এর সাবমিশন করতে গেলে, হিয়ারিং করতে গেলে মানে অবস্থাটা কেমন হয় একটু আমার জানার খুব আগ্রহ, যে কিসের সাবমিশন করে, সাবমিশনটা কেমন। কোর্টের আইনজীবী ফজলুর রহমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার কন্টেম্পট অফ কোর্ট অভিযোগ করেছে প্রসিকিউশন। বুধবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রেজিস্ট্রার বরাবর এই অভিযোগ করা হয়। প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার একটি বেসরকারি একটি চ্যানেলের মুক্তবাক অনুষ্ঠানে তিনি এই ট্রাইব্যুনালের বিচার মানি না শীর্ষক মন্তব্য করেন। এদিকে বিভিন্ন মন্তব্যের জেরে গত 26 আগস্ট তিনি 3 মাসের জন্য ফজলুর রহমান দলীয় সব পদ স্থগিত করে বিএনপি। পদ স্থগিত থাকা অবস্থায় কিশোরগঞ্জ 4 আসন থেকে প্রাথমিকভাবে তাকে নমিনেশন দেয় বিএনপি। এখন দেখেন, এই ট্রাইব্যুনালের বিচার মানি না, তাহলে এখানে বিএনপির সাথে রিলেট করেন। বিএনপি কোন দল? হাসিনার ফাঁসি মানি না দল। আবার বলেন, বিএনপি কোন দল? হাসিনার ফাঁসি মানি না দল। বিএনপির এমপি ক্যান্ডিডেট লেজিসলেচার সম্ভাব্য কে? হাসিনার ফাঁসি মানি না নেতা। বুঝতে পারছেন? হাসিনার ফাঁসি মানি না। এই কোর্ট বাতিল করবে। শুধু এটা কি বলেছে? অভিযোগ যারা করেছে প্রসিকিউশন টিম, তারা কি বুঝে শুনে অভিযোগ করেনি? এই কোর্ট এই বিচার মানি না, এই কোর্ট বিএনপি ক্ষমতায় গেলে বাতিল হয়ে যাবে। এখন কি দাঁড়ালো যে বিএনপি কোন দল? হাসিনার ফাঁসি মানি না দল, ট্রাইব্যুনাল মানি না দল। কেমন লাগে তারেক রহমান? আপনি এই আর 2-4 মিলে যাচ্ছে। তারেক রহমান হাসিনার ফাঁসির রায়ে কোনো কথা বলে নাই, বিএনপি দল হিসেবে কোনো প্রতিক্রিয়া দেয়নি। ব্যক্তিগত সালাউদ্দিন আহমেদ একটু হোংসাং প্রতিক্রিয়া দিয়েছে। তাহলে বিএনপি কোন দল? হাসিনার ফাঁসি মানি না দল। বিএনপি কোন দল? এই ট্রাইব্যুনাল মানি না দল। বিএনপি কোন দল? এই কোর্ট বাতিল করবে ক্ষমতায় আসলে এই দল। কেমন লাগে? ভোট জনগণ পিছন থেকে ঢুকিয়ে দিবে, ব্যালট পেপারে ভোট দিবে না, বিএনপির পিছন থেকে ভোট ঢুকিয়ে দিবে।
আওয়ামী লীগের দালালি করবেন, ভারতের দালালি করবেন, হাসিনার পক্ষে বলবেন, গণহত্যাকারীর পক্ষে অবস্থান নেবেন, আবার জনগণের কাছে ভোট চাইবেন, ফাজলামি মারাইতেছেন বাংলাদেশে। এই ফজলু পাগলার কারণে আজকে বিএনপি লজ্জিত। বিএনপির স্থায়ী কমিটির 2 জন সদস্য আমার খুব ক্লোজ, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, এরকম অনেকের সাথে ঘনিষ্ঠ চা খাই। বিএনপির লোকজন লজ্জিত, যার মিনিমাম এথিক্স আছে, যিনি জিয়াউর রহমানকে, খালেদা জিয়াকে মিনিমাম ভালোবাসেন, তারেক রহমান এই পাকনামিতে তিনি বিতর্ক। আমরা জানি ছাত্র দলের সাবেক বর্তমান অনেক নেতাদের সাথে আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব। ফজলু পাগলাকে নিয়ে তারা লজ্জিত যে আমাদের মান সম্মান সব ধুলায় মিশাচ্ছে। কিন্তু তারেক রহমান চিন্তা করেছিল জামাতের বিরুদ্ধে বলার জন্য এরকম একজন দরকার আছে, কিন্তু আপনার টোটাল দলকে যে ডুবাচ্ছে এটা আপনি দেখেন না। এই ধরনের পাকনামির রাজনীতি, তারেক রহমান একজন ব্যর্থ নেতা, জীবনে কোনো সফলতার এক্সাম্পল নাই তারেক রহমানের, আবার এই নমিনেশন দেয় ফজলু পাগলাকে। তারেক রহমান স্মার্ট নেতা হলে ফজলু পাগলাকে লাইফ থেকে বের করে দিত বিএনপি থেকে। এখন ট্রাইব্যুনালে কিন্তু একটা আইন আছে, সেটা হচ্ছে কেউ যদি কারো বিরুদ্ধে, ট্রাইব্যুনালে যদি কারো বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়, চার্জশিট দাখিল করা হয়, তাহলে কিন্তু তিনি নির্বাচনও করতে পারবেন না এবং তার চাকরিও থাকবে না। এখন অনেকে বলছেন যে ফজলুর রহমান তো নির্বাচন করা শেষ। না, ফজলুর রহমান নির্বাচন করা শেষ না, কারণ ওটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে চার্জশিট দেওয়া হয়, আর এখানে মানবতা বিরোধীর অভিযোগ দায়ের করা হয়নি, কোর্ট অফ কন্টেম্পট। এখন আদালত অবমাননা, আদালত অবমাননার শাস্তি হয়তো এসে সরি বলে যাবে, ক্ষমা চেয়ে যাবে, মাপ চেয়ে যাবে, এই তো হবে হয়তো এইটা। কিন্তু বিএনপি যে পলিটিক্যালি হাসিনার পক্ষের দল হিসেবে প্রতিষ্ঠিত হলো, হাসিনার ফাঁসি মানি না দল হিসেবে, বাংলাদেশ জাতীয়তাবাদী হাসিনার ফাঁসি মানি না দল বিএনপি, এই ভুলের, এই ক্ষতির মাসুল বিএনপি দিতে পারবে না। খুবই দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতি, সেটা হচ্ছে বিএনপি নেতা ফজলুর রহমানকে ঘিরে। এখন টেলিভিশনের স্ক্রলে যাচ্ছে যে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে এবং রোববার ট্রাইব্যুনাল চেয়ারম্যানের উপস্থিতিতে এ নিয়ে শুনানি হবে, কারণ তিনি ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। আমার মনে হয় যে তিনি বলছেন যে ট্রাইব্যুনালের বিচার মানি না, চ্যানেল 24-এর মুক্ত বাক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেছেন। এখন ট্রাইব্যুনালের বিচার মানি না বা এই বিচার সঠিক হয়নি, এই আলাপ আলোচনাগুলো এখন আর চাপা দেয়া যাবে না, মানুষ বলবে। এখন এই বলাটাকে যদি টার্গেট করে শুধু ফজলুর রহমানকে টার্গেট করা হয়, তাহলে এটার কিন্তু অন্য অর্থ হবে। তো ট্রাইব্যুনাল নিয়েও তো অনেক রকম কথা হচ্ছে না? ট্রাইব্যুনালে ওই যে বলা হলো একজন জিয়াউল হাসানের বোনকে লক্ষ্য করে যে আপনি চুপ থাকেন, হ্যাঁ, আপনাকেও আসামি করা হতে পারে। এবং জিয়াউল হাসানের অনেক অপকর্মের সাথে তার বোন আইনজীবী, সেও যুক্ত। তো এটা নিয়েও তো বিবিসি বাংলা পর্যন্ত রিপোর্ট করছে। তো এখন আলাপ আলোচনা সমালোচনা হবে, ট্রাইব্যুনালের কাজ সঠিকভাবে বিচার করে যাওয়া, আর তার বাইরে যারা অবজারভার আছে রাজনীতি, তারা সমালোচনা করবে। এই কারণে সমালোচনা না থাকলে আপনি কিন্তু ঠিক থাকবেন না। আমাকে যদি কেউ সমালোচনা না করে, আমরা প্রতি মুহূর্তে কিন্তু হচ্ছে একটা কন্টেন্ট দেই, তারা সেখানে অনেক রকম মন্তব্য করে, তার মধ্যে দুঃখজনক গালাগালি, বিরূপ, এবং এমনকি কিভাবে যেন ফেসবুকের মেসেঞ্জারে, আমার ব্যক্তিগত মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, সেখানেও পর্যন্ত খুব অশালীন ভাষায় গালাগালি করা হয়। এগুলি তো তার প্রতিটাকে আমি ধরে কি আমি মানহানির মামলা করব? তো ট্রাইব্যুনালটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, বুঝতে হবে এর একটা আন্তর্জাতিক মানটা রক্ষা করার ব্যাপার আছে। এখন সমালোচনা হবে। এখন ফজলুর রহমান কখন কোন প্রেক্ষিতে তিনি বলেন, তিনি তো মুক্ত মানুষ, একটা স্বাধীন মুক্ত নিয়ে অত কিছু কেয়ার করেন না কেন? ওনাদের একটা অহংকার আছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ওনাদের সরাসরি অংশগ্রহণ আছে। ওনাদের মুক্তিযুদ্ধের কারণে আজকে বাংলাদেশ, আজকের এই ট্রাইব্যুনাল, আজকের এই সরকার, আজকের এই রাজনীতি, আজকে আমি মোস্তফা ফিরোজ কথা বলতে পারছি, এটা মনে রাখতে হবে। ওটা কিন্তু বেসিক। এই জন্য মুক্তিযোদ্ধাদের একটা আলাদা অহংকার থাকে, তাদের আলাদা একটা বক্তব্য থাকে। সব মুক্তিযোদ্ধা সেটা করেনি। যেই মুক্তিযোদ্ধারা জীবনে যুদ্ধ করেছেন, প্রকৃত যুদ্ধ করেছেন, তারা কখনো আপোষ করতে পারে না, কিন্তু অনেকে আপোষ করেছেন, বয়সের ভারে হোক, লোভের বশবর্তী হয়ে তারা তাদের অবস্থানে থাকতে পারেননি। কিন্তু কিছু মানুষ তো থাকতে হবে যারা মুক্তভাবে বলতে পারবে, ট্রাইব্যুনালের উদ্দেশ্যে বলতে পারবে, দলের প্রধানের বিরুদ্ধে বলতে পারবে, দল সম্পর্কে বলতে পারবে। যে কোনো কিছু বিষয়ে যদি কেউ বলতে না পারে, আপনি যদি মুখটা বন্ধ করে দেন, তাহলে কিন্তু আপনি আপনার ভুলটা বুঝতে পারবেন। এই জন্য আমি দেখি যে জামাতের সমালোচনা হইলে প্রচুর আক্রমণাত্মক অনেকে এই শুরু করে দেয় সোশ্যাল মিডিয়াতে মতামত।
বিএনপি হয় কিন্তু কম। বিএনপির লোকজন আমার কাছে মনে হয় একটু বোধহয় একটু বোকাশোকা টাইপের। এরা বোধহয় মানে ওই খুব একটা ফেসবুক সোশ্যাল মিডিয়া দেখে না। আগে হয়তো দেখতো, শেখ হাসিনার আমলে তখন তো কাজ ছিল না, দৌড়ের উপর থাকতো, তারা সারাদিন মনে দেখতো। আর এখন হয়তো তারা দল টল ব্যবসা বাণিজ্য যেগুলি নিয়ে ব্যস্ত, এই কারণে তারা আর দেখার সময় পায় না। এখন আবার আস্তে আস্তে আওয়ামী লীগের লোকজন দেখা শুরু করছে, দেখবেন যে ওদের নিয়ে কোনো কন্টেন্ট করলে প্রচুর ভিউ হয়। যাই হোক, ফজলুর রহমান, ওনাকে আমি জানি, চিনি। উনি আমাকেও করছে, হঠাৎ করে বলছে যে আমি তো এইটা বলি নাই। ফজলু ভাই ঠিক আছে, আমি দেখতেছি, আমি এটা কারেকশন করতেছি। ওনারা এইরকমই, আমাকেও ধমক দেবে, আপনাকে ধমক দেবে, সরকারকে দেবে, বিরোধীকে দেবে। ওনাদের তো এইটা একটা অধিকার ওনাদের। ভাই উনি তো যুদ্ধ করতে করতে মারাও যেতে পারতেন, ফ্রিডম ফাইটার। আপনি এটা মাথার মধ্যে রাখতে হবে। আমার অপরাধ আর ওনার অপরাধ এক হবে না। উনি অনেক বেশি বলবে, কারণ ওনার সেই বলার অধিকার আছে। এই দেশটাকে ওনারা মুক্ত করছে। তো ওনাদের কথা সহ্য করার ক্ষমতা ট্রাইব্যুনালকে থাকতে হবে, সরকারকে থাকতে হবে, দলকে থাকতে হবে। ওনাদেরকে রক্ষা করতে হবে, ওনাদেরকে ঠেলে ফেলাবেন না। এই যে নানা রকম ফজু পাগলা এটা সেটা বলেন, ঠিক না। কিছু মানুষ থাকুক মুক্ত মনা, তারা বলুক না, আপনাকে বলবে, আমাকে বলবে, সবাইকে বলবে। সেখান থেকে কিছু যদি মনে করেন যে শেখার দরকার আছে, শেখেন, কিন্তু দয়া করে আঘাত করবেন না, ঠিক না। ফজলু ভাইদের প্রজন্মের অল্প কিছু মানুষ কিন্তু বেঁচে আছে। আর 15-20 বছর পরে হাহাকার করবেন যে আহারে একজন মুক্তিযোদ্ধা বেঁচে নেই, এখন আর এই মুক্তিযোদ্ধা বেঁচে নেই। পরের যারা আছে তারা তো প্রজন্ম, তারা তো আর অরিজিনাল মুক্তিযোদ্ধা না। এখন এই মুক্তিযোদ্ধারা যারা বেঁচে আছেন আর কয়জন আছে? অধিকাংশই তো গর্তে চলে গেছেন। অধিকাংশকে আবার শেখ হাসিনা এই ভাতা মাতা এটা সেটা দিয়ে তাদের মুখ বন্ধ করে দিছে। ওনারা এখন ওই আল্লাহর নাম জপে আর শেখ হাসিনার নাম জপে। ফজলু ভাইদেরকে কাবু করা সহজ না। ওনারা কাউকে ছেড়ে কথা বলবে না, বেঁচে থাকুক, বলুক। ভাই এটা হলো আমার আর্জি। আমি যদি ট্রাইব্যুনালে ওনার পক্ষে লড়তে পারতাম, আমি এই কথাগুলিই বলতাম। আমিও তো আইন বুঝি না, কিন্তু আমি মুক্তিযুদ্ধের আবেগ বুঝি, অনুভূতিটা বুঝি। এটা সবারই মাথায় রাখা।